আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসছেন এবং এই অনুষ্ঠানটি শেষ হওয়ার পর তিনি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তো এই গান্ধী পরিবার এবং এই শেখ হাসিনার যে সাক্ষাৎকারটি এটিকে খুব গুরুত্ব সহকারে আওয়ামী লীগ প্রচারে নিয়ে এসছে। তো তারা প্রচারে কেন নিয়ে এসছে দর্শক আপনারা নিশ্চয়ই এটার উদ্দেশ্য আপনারা জানেন এবং কংগ্রেসের তরফ থেকেও কিন্তু বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই যে সাক্ষাৎকারটি হয়েছে যথেষ্ট আন্তরিক সাক্ষাৎকারে হয়েছে। তো এই সাক্ষাৎকারটির আগামী দিনে কী ধরনের প্রভাব ভারত এবং বাংলাদেশের রাজনীতিতে পড়তে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আওয়ামী লীগ সরকার কেন এই সাক্ষাৎকারটিকে ফলাও করে বিভিন্নভাবে প্রচার করছে এই বিষয়টা উদ্দেশ্যটা কি এই বিষয় নিয়েও কথা বলার চেষ্টা করব। তো দর্শক আপনারা জানেন যে ভারতে এই যে নির্বাচনটি হলো এই নির্বাচনে যদিও বিজেপি ক্ষমতায় এসছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তাকে কিন্তু জোট করে ক্ষমতায় আসতে হয়েছে। এই জোট করার ক্ষেত্রে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আগামী দিনে এই সরকারটি কতদিন টিকবে এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই মনে করছেন যে এই সরকারটি খুব দুর্বল সরকার হবে এবং খুব বেশি দিন হয়তো ক্ষমতায় টিকে থাকবে না। তো এই যে একটি দুর্বল সরকার, এই সরকার যদি ক্ষমতার থেকে সরে যায় বা সংখ্যা লঘু হয়ে যায় সেক্ষেত্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে এবং যেহেতু কংগ্রেসের 100টি এমপি আছে সুতরাং তারাই প্রধানমন্ত্রী হবে। তো শেখ হাসিনা বুঝতে পারছে যে ভারতে সরকারের যে পালাবদল সেটা কিন্তু হতে পারে। তো সরকারের পালাবদল হলেও তিনি যেভাবে ক্ষমতায় আসেন, ভারতে ক্ষমতার পরিবর্তন হলে শেখ হাসিনা কীভাবে ক্ষমতায় থাকবে এই বিষয়টা তার কিন্তু যথেষ্ট চিন্তার কারণ। বাংলাদেশের বিরোধী দলগুলো আছে তারা মোটামুটি সবাই কিন্তু এক বাক্যে মেনে নেয় যে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারতের বিজেপি সরকার অন্যায়ভাবে বিভিন্ন ধরনের নৈতিক সমর্থন দিয়ে এসছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছিল তখন ভারতের এই বিজেপি সরকারের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে চাওয়া সেটা সেই অনুযায়ী কিন্তু নির্বাচন করতে পারেনি। ফলে বিরোধী দলের উপর দমন পীড়ন নির্যাতন জেল জুলুমের মাধ্যমে নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতায় এসছে। তো বিষয় হচ্ছে ভারতে যদি কোনো দিন এই বিজেপি সরকারের পতন ঘটে সেক্ষেত্রে কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট সরকার আসবে ক্ষমতায় তারা কি আদৌ শেখ হাসিনাকে যেভাবে সাহায্য সহযোগিতা বিজেপি সরকার করেছে সেভাবেই কি সাহায্য সহযোগিতা করবে, এটার কারণ খোঁজার চেষ্টা করব। তো দর্শক আপনারা জানেন ভারতের এই যে নির্বাচনটি হলো এই নির্বাচনটির আগে যখন নির্বাচনী প্রচারগুলো শুরু হলো তখন এবং তার অনেক আগের থেকেই ভারতের যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদের একটি কিন্তু আশঙ্কার বিষয় ছিল এবং তারা তাদের রাজনৈতিক বক্তৃতায় খুব পরিষ্কারভাবে একটি কথা কিন্তু তারা বলতো, সেটা হচ্ছে যে বিজেপি সরকার যদি আবার পুনরায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভারতের ক্ষমতায় আসে সেক্ষেত্রে ভারতের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্বাচনী যে ব্যবস্থা সেটাকে ধ্বংস করে দেবে, সেটা আর থাকবে না। ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং নির্বাচন ব্যবস্থাটিকে পুরোপুরি তুলে দিয়ে একটি স্বৈর শাসন ব্যবস্থা ভারতে প্রতিষ্ঠা করবে। এই প্রচারটা কিন্তু ভারতের যারা সাধারণ জনগণ তারা কিন্তু যথেষ্ট গ্রহণ করেছিল এবং এই যে প্রচারটার যে সুফল সেটা কিন্তু বিরোধী দলরা পেয়েছে এবং আজকে বিজেপি সরকার যে একটি দুর্বল সরকার গঠন করলো এটা কিন্তু এই প্রচারের অনেকটা ফল। অপরদিকে বাংলাদেশের বিষয়টাকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখবেন 2014, 18 এবং এই যে 24-এর যে নির্বাচন খুবই বিতর্কিত নির্বাচন। এই নির্বাচন তিনটিতে জনগণ তাদের সরকারকে নির্বাচিত করেছে এই কথা কিন্তু কেউ বলতে পারবে না। এবার আওয়ামী লীগ সরকার যেটা চাইছে সেটা হচ্ছে এই যে সাক্ষাৎকারটি হলো এই সাক্ষাৎকারটিকে ব্যাপকভাবে প্রচার করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য
বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাহসের যোগান দিচ্ছে যে তোমরা আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করছো আগামী দিনেও তোমরা করতে থাকো। কারণ আগামী দিনে যদি ভারতে বিজেপি সরকারের পতন ঘটে, নতুন সরকার তৈরি হয় কংগ্রেসের নেতৃত্বাধীন, সে সরকারও কিন্তু আমাকে টিকিয়ে রাখার জন্য সব কিছু করবে। সুতরাং তোমাদের ভয়ের কোনো ব্যাপার নেই। আসলে এই যে চাওয়াটা, এই চাওয়াটা কি আওয়ামী লীগের পূরণ হবে? দর্শক, আপনাদের এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের মনে করিয়ে দিই। এই যে গান্ধী পরিবারের 3 সদস্যের সঙ্গে শেখ হাসিনার যে সাক্ষাৎকারটি, এটি যদিও প্রচার কংগ্রেসও করছে, কিন্তু মনে রাখতে হবে এটা তাৎক্ষণিক একটি বিষয়। আগামী দিনে যদি কংগ্রেসকে ভারতে ক্ষমতায় বসতেও হয় তাহলেও কিন্তু জোট শরিকদের উপর নির্ভরশীল হয়ে তাকে ক্ষমতায় বসতে হবে। এবং এই জোট শরিকদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোট শরিক কিন্তু আম আদমি পার্টি। আপনারা জানেন এই আম আদমি পার্টির যিনি সুপ্রিম লিডার অরবিন্দ কেজরিওয়াল, তিনি একটি রাজনৈতিক বক্তৃতায় বাংলাদেশে যে কী ধরনের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসে এই বিষয়টা কিন্তু তুলে ধরেছেন। বাংলাদেশে নির্বাচনের পূর্বে বিরোধী দলের নেতাকর্মীদেরকে জেলে পুড়ে রেখে মিথ্যে মামলায় জর্জরিত করে যে নির্বাচনের যে প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, এই বিষয়ে ভারতের রাজনীতিবিদরা কিন্তু যথেষ্ট সচেতন। হয়তো হতে পারে যে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা ব্যক্তিগতভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব বেশি কিছু জানেন না, বাংলাদেশের রাজনীতির গভীরতার জায়গায় তারা পৌঁছেননি। কিন্তু এটা ভাবলে আপনাদের ভুল হবে যে এদের মতো কংগ্রেসের সকল নেতৃত্ব চিন্তা ভাবনা করে, তা কিন্তু না। বাংলাদেশে যে গণতন্ত্রহীনতার যে প্রচেষ্টা, বিরোধী দলকে দমন পীড়নের মাধ্যমে নির্বাচনে জয়ী আসার যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু ভারতেও দেখা গেছিল। সুতরাং বাংলাদেশে যে গণতন্ত্র নষ্ট হয়ে গেছে তার প্রভাব ভারতেও কিন্তু পড়তে শুরু করেছিল। যদিও এই নির্বাচনে ভারতের জনগণ শেষ মুহূর্তে বিজেপিকে কিন্তু এই প্রবণতার থেকে কিন্তু একটি রেড সিগন্যাল দিয়েছে। সুতরাং আগামী দিনে যদি ইন্ডিয়া যে জোটটা আছে ভারতে, তারা যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে পুলিশকে দিয়ে, সেনাবাহিনীকে দিয়ে শেখ হাসিনা যে পুনরায় আর ক্ষমতায় আসতে পারবে না, বা আসার চেষ্টা করলেও ভারতের যে সেখানে কোনো নৈতিক সমর্থন থাকবে না, সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা যায়। কারণ বাংলাদেশে গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হয়েছে, ভারতেও একইভাবে গণতন্ত্রকে হত্যা করার আপ্রাণ চেষ্টা কিন্তু বিজেপি সরকার করেছিল বিগত দিনে। দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।